আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে একটা ভার্সিটির স্পেসিফিক আইসিটি নিয়ে আলোচনা করতে এসেছি। ভার্সিটিটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সাস্ট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইসিটি থেকে বি ইউনিটে 10টা কোয়েশ্চেন হয়। অ্যান্ড অ্যাকচুয়ালি খুঁজতে গেলে লাস্ট একটা ইয়ারের 10টা কোয়েশ্চেন পাওয়া যায়, কারণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু এর আগে গুচ্ছে ছিল, সো গুচ্ছে থেকে তখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বা সাস্টের জন্য তোমার অ্যাকচুয়ালি স্পেসিফিক আলাদা কোয়েশ্চেন পাওয়া যায় না। কিন্তু লাস্ট একটা ইয়ারের কোশ্চেন দেখে তার টপিক ওয়াইজ আইডিয়া করে সাস্টে কিছুটা আইডিয়া পাওয়া যেতে পারে। অ্যান্ড তোমাদের জন্য আমি আজকে দশটা করে দুইটা সেটের কোশ্চেন রেডি করে আজকে সাস্টের জন্য একটা ভালো প্রিপারেশন তোমরা কীরকম টপিক থেকে আসতে পারে তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আজকে এই ক্লাসটা। চলো শুরু করা যাক। আইসিটি ফাইনাল রিভিশন ক্লাস বলা যেতে পারে এটাকে। এই সেট একে তোমার 10টা কোশ্চেন আছে। তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইসিটি কোশ্চেনের ক্ষেত্রে যেটা দেখা যায়, ম্যাক্সিমাম কোশ্চেনই জ্ঞানমূলক অ্যান্ড একটা দুইটা হয়তো বা একটু ট্রিকি বা হচ্ছে ম্যাথমেটিক্যাল। সো এক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা এখানে জ্ঞানমূলক দেখতে পারবা। যেমন প্রথম কোশ্চেনটা জ্ঞানমূলক কোশ্চেন, যে ওয়েবের জনককে। অ্যাকচুয়ালি ওয়েবের জনককে। ওয়েবের জনক আমরা একদম মাঝে মাঝে হচ্ছে ডাব্লু এর জনকের সাথে গুলায় ফেলি। সো ডাব্লু হচ্ছে ডাব্লুর জনক হচ্ছে টিম বার্নার্স-লি, অ্যান্ড গুলায় ফেলা অ্যাকচুয়ালি কিছু নাই। ডাব্লু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যান্ড ওয়েবের জনক অ্যাকচুয়ালি একই জিনিস। আর তোমার এখানে অন্য যে আনসারগুলো, তার মানে এই ওয়েবের জনকের আনসারটাকে টিম বার্নার্স-লি বা টিমোথি বার্নার্স-লি। ওকে, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, ডেনিস রিচি। অন্যগুলোও ইম্পর্টেন্ট ইন হুইচ সেন্স যে তোমার অ্যাকচুয়ালি যে ওয়েবের জনকে আসবে এরকম তো না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি আইসিটি থেকে কোশ্চেন করবে, আইসিটির জন্য একটা ফুল সিলেবাস আছে। সো যখন আইসিটি থেকে কোশ্চেনটা করতে যাবে, আমি যে তোমাদেরকে 20টা কোশ্চেন দিয়ে বলবো যে তোমাদের এখানে হচ্ছে 10টা কমন পড়ে যাবে বা হচ্ছে 8টা কমন পড়ে যাবে, এরকম আসলে পসিবল না। বাট যেটা অ্যাকচুয়ালি করা যায় যে এরকম জনক থেকে একটা কোশ্চেন আসতে পারে। জনক থেকে কোশ্চেন আসলে তোমাদের জন্য অন্য ইম্পর্টেন্ট জনকগুলো জেনে রাখা জরুরি। যেমন ডেনিস রিচি তোমার সি প্রোগ্রামিংয়ের জনক। মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ কনসেপ্টের জনক। অ্যান্ড চার্লস ব্যাবেজ আমরা সবাই জানি আধুনিক কম্পিউটারের জনক। সো এই কয়টা হচ্ছে জনকের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে কাউন্ট করা যেতে পারে। এরপরে যেটা আসে যে একটা এইচটিএমএল কোডের ক্ষেত্রে, এটা চতুর্থ কোশ্চেন। এইচটিএমএল কোডের ক্ষেত্রে একটা নতুন যখন হচ্ছে লিঙ্ক ওপেন হয়, যে হচ্ছে আমরা যে হচ্ছে হাইপার টেক্সট বা এই যে এইচইআরএফ, এটা এই এইচইআরএফ মানে কি হাইপার টেক্সট রেফারেন্স, বা হচ্ছে এইচটিএমএল একটা ডকুমেন্টের ভিতরে কোনো একটা লিঙ্ক হচ্ছে অ্যাঙ্কর করে দেওয়া। তো এটা ফুল ফর্ম, এইচইআরএফ ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। তো এই হাইপার টেক্সট রেফারেন্সের জন্য যখন একটা হচ্ছে তোমার ট্যাগ ব্যবহার করা হয়, তখন সেখানে ওই যে লিঙ্কটা তুমি খুলবা, ওইটা তোমার মেইন ওয়েব পেজে না খুলে একটা সেপারেট ওয়েব পেজে খুলবে বা একটা নতুন একটা খালি উইন্ডোজ খুলবে। এটার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এবং সেই অ্যাট্রিবিউটের ভ্যালু কোনটা, অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে কোনটা ব্যবহার করা হয়, এটা তোমাদের এই কোশ্চেন জানতে চেয়েছে। আসলে এটার জন্য যদি আমরা অ্যাকচুয়ালি কোডিংটা লিখতে চাই, এরকম দাঁড়াবে যে এটা হচ্ছে সেই অ্যাঙ্কর ট্যাগ বা এইচইআরএফ ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ বা এইচইআরএফ ট্যাগ এখানে এরকম যায় যে এই অ্যাঙ্কর ট্যাগটা তো নর্মালি এরকম হয়, তাই না? এখন এই ভিতরে যদি তোমরা অ্যাট্রিবিউট ভ্যালু দিতে চাও, কীভাবে দিবা? অ্যাঙ্কর ট্যাগটা লেগে অ্যাট্রিবিউটটা হচ্ছে টার্গেট, আর ভিতরে ভ্যালুটা হচ্ছে হ্যাশ, নিচে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত এইচটিএমএল কোডটা, যেটা এই কাজটাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে। এখন এখানে তোমাদেরকে বুঝতে হবে তোমার এখানে কি টার্গেট আছে অ্যান্ড ব্ল্যাঙ্ক দুইটাই আছে, কোনটা কি? টার্গেটটা হচ্ছে অ্যাট্রিবিউট। টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যান্ড ব্ল্যাঙ্কটা কি? অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউটের ভিতরে এই ভ্যালুটা যাচ্ছে। সো তোমার এই যে অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে কোনটা ব্যবহৃত হবে? আনসারটা হবে ব্ল্যাঙ্ক। ওকে, এটাই হচ্ছে তোমার আনসার। কিন্তু হিসাবটা বুঝতে হবে যে এইচইআরএফ অ্যান্ড হচ্ছে তোমার এই আন্ডারস্কোর নিউ, এই দুটো কিন্তু কোনো আসলে অ্যাট্রিবিউট ভ্যালু না, ইভেন এটা কোনো হচ্ছে এইচটিএমএল ট্যাগও না। সো ইন দ্যাট কেস খুবই সাবধান যে হ্যাশট্যাগ হচ্ছে আন্ডারস্কোর নিউটা হচ্ছে আনসার না, এইচইআরএফটাও আনসার না। আনসার হচ্ছে তোমরা গুলাই ফেলতে পারো টার্গেট আর আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের ভিতরে। টার্গেটটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যান্ড আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। সো কখনো যদি এখানে অ্যাট্রিবিউট ভ্যালু না আছে, শুধুমাত্র কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা এটা আসে, সেক্ষেত্রে তুমি টার্গেটটা লিখতে পারো আনসার। আচ্ছা, এখন আসি পরের আনসারটায়। এটা পঞ্চম অধ্যায় থেকে একটা জ্ঞানমূলক কোশ্চেন আসলে, যে পঞ্চম অধ্যায়ে যে আমরা কিছু হচ্ছে সি প্রোগ্রামিং ক্ষেত্রে কিছু রিজার্ভ ওয়ার্ড পড়ি বা কিছু সংরক্ষিত শব্দগুলো পড়ি, সেই শব্দগুলো অ্যাকচুয়ালি কী কী, বা এইখানে কোনটা সেই শব্দ নয়।
এখানে ব্রেক একটা রিজার্ভ শব্দ, ব্রেকটা তোমার ব্যবহৃত হয় লুপের ক্ষেত্রে। সি প্রোগ্রামিংয়ে লুপ যে কনসেপ্টটা আছে সেইখানে প্রোগ্রামিং করতে গেলে তোমার এই ব্রেক শব্দটা ব্যবহৃত হয়। ব্রেক কি করে? ব্রেক তোমার একটা লুপকে থামিয়ে দেয়, যখন তুমি ব্রেক দেবে সেখানে তোমার লুপটা থেমে যাবে। আচ্ছা, ইফ আর এলস তোমার ব্যবহৃত হয় কন্ডিশনালের ক্ষেত্রে। কন্ডিশনাল যে কনসেপ্টটা আছে সি প্রোগ্রামিংয়ে, সেই কন্ডিশনাল প্রবলেমগুলো তোমার ইফ আর এলস এই দুইটা হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড ব্যবহৃত হয়। রিজার্ভ কিওয়ার্ড নয় কোনটা? ফাংশন। অনেক সময় আসলে মানুষ মানে খুবই কনসেপ্ট হয় না যে আমি একজন মানুষ কিন্তু আমার নাম তো আসলে মানুষ না। সো ওই রকমভাবে এটা মানে এগুলো একটা করে ফাংশন বা প্রিন্ট এফ একটা করে ফাংশন। সো ওগুলো হচ্ছে একটা করে সংরক্ষিত শব্দ, কিন্তু ফাংশন অ্যাজ ইটসেলফ একটা ওয়ার্ড কোনো সংরক্ষিত শব্দ না। এটা তুমি হচ্ছে সি প্রোগ্রামের ভিতরে চাইলে চলক বা অন্য কিছু হিসেবে ব্যবহার করা যায়। কারণ আমরা কি জানি, এটা আসলে এই কোশ্চেনের না, কিন্তু যেহেতু আমি তোমাদের একটা রিভিউ ক্লাস বা একটা রিভিশন ক্লাস হিসেবে দেওয়ার চেষ্টা করতেছি, যেগুলো তোমার রিজার্ভ কিওয়ার্ড না সেগুলো কি তোমরা চলক হিসেবে ব্যবহার করতে পারবা সি প্রোগ্রামিংয়ে, ঠিক আছে? সো সব কিছুই কিন্তু কানেক্টেড, যদি কানেক্ট করে পড়তে পারো বেশ ভালো হবে। আচ্ছা, এরপরে 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বার আছে যে একটা 2 ইনপুট এক্সর গেট, মানে বেসিক্যালি একটা এক্সর গেট তৈরি করার জন্য কয়টা ন্যান্ড গেট প্রয়োজন, ঠিক আছে? কারণ আমরা কি জানি এক্সর গেটের ইনপুট আসলে 2টা হয় নরমালি, তাই তো? ন্যান্ড গেটেরও 2টা ইনপুটই হয় নরমালি। সো এখানে নর্মাল ক্ষেত্রে মানে 2টা ইনপুট যদি থাকে, সো 2টা ইনপুট করাটা তোমরা আসলে চাইলে বাদ দিতে পারো, কোনো সমস্যা নাই। এটা অতি ইম্পর্টেন্ট কিছু এখানে বিয়ার করে না। তোমার কথা হচ্ছে যে এক্সর গেট তৈরির জন্য কয়টা ন্যান্ড গেট প্রয়োজন। আমরা কি জানি এক্সর গেট, একটা এক্সর গেটের ভিতরে যদি তোমার 2টা ইনপুট ঢুকে এ অ্যান্ড বি, এখানে আউটপুটটা কি হয়? এ এক্সর বি, রাইট? এখন এ এক্সর বি যদি আসে, এ এক্সর বি মানে কি? এ এক্সর বি মানে আমরা জানি না যে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, রাইট? এটাই তো তোমার হচ্ছে এক্সর গেটের আউটপুট, রাইট? এখন এটাকে কি করতে হবে? ন্যান্ড গেট প্রয়োজন, মানে এটাকে কি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, অ্যান্ড বাস্তবায়ন করার পর কয়টা গেট লাগছে সেটাকে হিসাব করতে হবে। এটা তোমাদের কাছে 3 অধ্যায়ের লজিক গেট থেকে অ্যাকচুয়ালি কোশ্চেনটা আসছে, অ্যান্ড কারো কারো কাছে এটা একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে? যেহেতু এটা জ্ঞানমূলক না, অনেকের হয়তো বা এই অধ্যায়টা ঠিক মতো করা নাই, কিন্তু কিছু কিছু আসলে কোয়েশ্চেন আসে যেটা একটু কঠিন হয় অথবা একটু হিসাব নিকাশ বা একটু ট্রিকের প্রয়োজন হয়। এইটা একটা বেসিক এইচএসসি থেকে এই কোয়েশ্চেনটা আসতেই পারে যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে, যেহেতু এটা সবারই আসলে পড়া থাকা উচিত। সো এখান থেকে এটাকে যদি আমরা এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে কি সবগুলো যোগকে সরাই দিতে হবে, তাই তো? এই যে যোগ আছে কোথায়? এখানে। আর কোথাও কিন্তু যোগ নেই, অবভিয়াসলি গুণ আছে। আমরা ন্যান্ড দিয়ে কি করি? আমরা ন্যান্ড দিয়ে গুণ করি আর নট করি। সো যেখানে যেখানে যোগ আছে সেগুলোকে আমাদের কি নট করে গুণ করে ফেলতে হবে। সো গুণ করার জন্য কি করতে হবে? 2টা এক্সট্রা আমি হচ্ছে বার নিব, মানে হচ্ছে প্রাইম নিব পূরক, অ্যান্ড এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। 2টা এক্সট্রা প্রাইম কেন নিলাম? কারণ হচ্ছে 2টা কেটে যাবে। আচ্ছা, এখন কি আমরা জানি না যে হচ্ছে ডি মর্গানের সূত্র অনুসারে এই উপরটা একদম এটা ভেঙে তোমার 2 ভাগে ভাগ হয়ে যেতে পারে। সো এরকম ডট উপরটা উপরের মধ্যে থাকবে, বুঝলা? তোমরা হচ্ছে যে যোগটা ছিল সেটা এখন গুণে পরিণত হয়ে গেল। কিভাবে হলো? ডি মর্গানের সূত্র অনুসারে। ডি মর্গানের যে এই সূত্র ছিল যে এ প্লাস বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টু বি প্রাইম, মানে কি ওই উপরে পুরোটা ভেঙে তোমার মাঝের যোগ চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? এটাকে ডি মর্গানের একটা সূত্র না, ডি মর্গানস ল। সো এই সূত্রটা এখানে ব্যবহার করছে। এখানে কি আমাদের এই 2টা জিনিস যোগ ছিল এন্ড তার উপরে 2টা পূরক ছিল। সো আমরা উপরে পূরকটাকে ভেঙে 2টা ভাগে ভাগ করছি, এই কারণে আমাদের মাঝখানে যোগটা চেঞ্জ হয়ে গেল, এন্ড যোগটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কি হলো? আমরা এখানে গুণটা নিয়ে আসতে পারলাম। এখন সবকিছু কি আমাদের পুরকে আছে আর গুণে আছে। সো কি আমরা এখন এই ন্যান্ড গেটের কার্যক্রমে ফেলাইতে পারবো। এখন যদি আমরা গুনতে চাই অ্যাকচুয়ালি কয়টা কি আছে, তোমাদেরকে বুঝতে হবে যে কীভাবে অ্যাকচুয়ালি কাজটা করে। যে এইখানে যে ইটা আছে, এখানে আস্তে আস্তে এখানে লিখি কি আছে। প্রথমে আছে এফ প্রাইম। এখন এফ প্রাইমটা আনার জন্য একটা ন্যান্ড গেট জড়িত, ঠিক আছে? কীভাবে বাস্তবায়ন করে আমি এখন দেখাচ্ছি না। এফ প্রাইমটা আনার জন্য একটা জড়িত, এফ প্রাইম ইন্টু বি, এফ প্রাইম ইন্টু বি। আর যেহেতু গুণ খালি করে না, ন্যান্ড গেট কী করে? ন্যান্ড গেট গুণ করে তোমার হচ্ছে প্রাইম করে দেয়, তাই তো? সো এখানে কি আরেকটা ন্যান্ড গেট প্রয়োজন। সো অলরেডি আমাদের কয়টা লাগলো? একটা প্লাস আরও একটা। আচ্ছা, এখন আসি এইটাই নাকি? সো এইটাই আসলে তোমার এখানে কি এ আছে আর এটা কি বি প্রাইম আছে। সো আগে চলো বি প্রাইমটাই লিখি। হ্যাঁ, বি প্রাইম। সো বি প্রাইমটার জন্য একটা জড়িত দরকার ন্যান্ড গেট, ওকে? আর তারপর কি বি প্রাইমটা তুমি বের করে নিয়ে এসে এর সাথে গুণ করে তারপর একটা হোল নট করে দিবা। সো ওখানে কি আরও একটা প্রয়োজন। সো কি 4টা দাঁড়ালো অলরেডি। আর তারপর কি এই 2টা আলাদা আলাদাভাবে গুণ করে তোমার মাঝে একটা ন্যান্ড আর উপরে একটা নট। সো অলরেডি কয়টা দাঁড়ালো? এই কয়টা। তারপরে এখানে কয়টা আছে? আলটিমেটলি 5টা। সো আনসার কয়টা? 5টা। এখানে যদি কারো একটু বুঝতে সমস্যা লাগে, আমার সাজেশন হচ্ছে তোমরা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে কীভাবে নট গেট বাস্তবায়ন করে, ন্যান্ড গেট দিয়ে কীভাবে অ্যান্ড গেট বাস্তবায়ন করে, অ্যান্ড ন্যান্ড গেট দিয়ে কীভাবে হচ্ছে নর গেট অর গেট বাস্তবায়ন করে, মানে মৌলিক গেটগুলো কীভাবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে। আর আসলে শুধু ন্যান্ড গেট না, নর গেট দিয়েও, মানে সার্বজনীন গেট দিয়ে। এই টপিকটা হচ্ছে সার্বজনীন
গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন। ঠিক আছে, সার্বজনীন গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন, এই টপিক থেকে এই কোশ্চেনটা আসছে। ঠিক আছে, সবার কিন্তু এটা এইচএসসি টপিক, এইচএসসি কিন্তু বেশ ভালো করে এক্সপ্লেন করে বলা থাকে। সো সবার জন্য আমার সাজেশন থাকবে যে এই টপিকটি ভালোভাবে দেখে আসবা। এই যে এখানে যে প্রথমে যে শুধু এ নট করলাম না, এ নট কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি সার্বজনীন গেট দিয়ে কীভাবে হচ্ছে নট গেটের বাস্তবায়ন করতে হয় সেটা থেকে আসছে। ঠিক আছে, সো এখানে অন্য কাজগুলো কিন্তু নর্মালি হয়ে গেছে, কারণ এ নটটা তুমি যদি নিয়ে চলে আসতে পারো, আমি আসলে দেখাই দিই। তোমার এ একটা আসবে, অ্যান্ড তুমি কি যে একটা নট গেটে একটা ন্যান গেটে তো আসলে দুইটা ইনপুট ঢুকাইতে হবে, তাই না? এখানে কি একটা এরকম, সো এ নটকে তুমি এখন দুইবার নিয়ে আসো। সো এ আবার যেহেতু একবার ঢুকেছে, সো এ, আর ন্যান গেট কি করে গুণ করে অর করে দেয়। সো এ ইন্টু এ মানে এ আর একটা নট। সো এখানে এ চলে আসতেছে, কয়টা গেট? এখানে একটা গেট, আর বাকিগুলো কিন্তু ওভাবেই হয়েছে। ঠিক আছে, সো আই গেস আমি এখানে মোটামুটি সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছি। যাদের একটু সমস্যা হচ্ছে একটু ওয়েট করে আবার ব্যাক রিওয়াইন্ড করে দেখতে পারো। আর তোমাদের জন্য এইটা অবভিয়াসলি সাজেশন থাকবে যে এটা একটু দেখে এসো। সো এখানে আনসারটা কোনটা? আনসারটা হচ্ছে 5টা। আচ্ছা, এরপরটায় আসি। এরপরটা কিছুই না, এরপরটা একটা সিম্পল বাইনারি বিয়োগ দিয়েছে। এখন বাইনারি বিয়োগের ক্ষেত্রে যেটা অনেক সময় অ্যাডমিশনের মানুষজন প্যারা খায়, সেটা হচ্ছে যে কীভাবে হ্যান্ড ক্যালকুলেশন করবো, কীভাবে আমি হাতে যোগ বিয়োগটা করবো। কারণ আমরা আসলে এইচএসসিতে সবসময় দেখা যায় যে ক্যালকুলেটার খুব ভালো মতো অভ্যস্ত হয়ে যায়। সো অ্যাডমিশনে এসে হুট করে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন আমার একটু কঠিন হয়। বাট তোমার যদি নর্মালি দশমিকের মতোই ভাবো, চলো যদি জাস্ট দশমিকের মতো আমরা লিখি যে 1010.101, ওকে। আর এবার কি আছে? 11, 11 দশমিকের এই পাশে, কারণ 11 পয়েন্ট কি 11 কোনো দশমিক নাই। সো দশমিকের পরে যে কিছু আছে এরকম না, দশমিকের পরে কিছু না থাকলে কি আছে? 0 আছে, 0 আছে, 0 আছে, তাই না? এখন আমরা কি করবো? এখানে বিয়োগ করবো। আমরা এখানে কি করতেছি? বিয়োগ করবো, ওকে। এখন দেখো এইগুলো তো বিয়োগ হয়ে গেলো, তো নিচে তো সব 0। সো বিয়োগ করলে কি 1 0 1, এটা তো এমনি চলে আসে, কারণ কি উপরে বড়, সো নিচে 0। সো বিয়োগ করলে কি উপরটাই চলে আসে, রাইট? ওকে, এখন আসো এখানে এসে ডিফিকাল্টটা, যে উপরে 0 নিচে 1, এটা আমি কিভাবে করব? এটা আমি 2 ধার নিব। 2 কেন ধার নিব? কারণ আমি বাইনারি বিয়োগ করতেছি। বাইনারি কি ভিত্তি সংখ্যা কত? 2, তাই তো? সো উপরে যেহেতু ছোট আর নিচে যেহেতু বড়, তুমি উপরে 2 ধার নিবা। সো উপরে এখন 2 তুমি ধার নাও এখান থেকে, তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 2। সো 2 থেকে 1 বিয়োগ থাকলে কত? 1। আর তুমি যদি ওখানে 2 ধার নিছিলা, সো তোমার এখানে আমরা যেমন যদি দশমিকের ক্ষেত্রে কি 10 ধার নেই না, নিচে যদি সমস্যা হয়, ধরো 37 48। সো উপরে আমার এই 7 যেহেতু ছোটো, সেখানে কত ধার নিতে হবে? 17 বানাইতে হবে, তাই তো? 10 ধার নিয়ে 17 থেকে 8 বিয়োগ 10, আর ওই একটা কি যেখানে আমি ওই একটা নিছিলাম, সো এখানে কি এই 4 এর সাথে যোগ হয়ে 5 হয়ে যায়। সো 5 থেকে আবার 3 থেকে 5 বিয়োগ করে যেটা আসে সেটা, তাই তো? সো ওরকমই, ওকে। তোমার এখানে ওরকম যে তুমি ওখানে 2 ধার নিছো, 2 থেকে 1 বিয়োগ করছো, সো নিচে 1 আসছে। যেহেতু তুমি ওখানে 2 ধার নিছিলা, তুমি এই পরেরটার সাথে কি 1 যোগ করবা। আসলে ছোট জায়গা লেখা বেশ সমস্যায় পড়তেছি। হ্যাঁ, তুমি পরেরটার সাথে 1 যোগ করলা, তাহলে নিচে হয়ে গেল কত? 2, উপরে আছে কত? 1। নিচে 2 উপরে 1, আবার সেই 2 ধার নিতে হবে। সো উপরে আসে কত? 2 ধার নিলে উপরে আসে 3, আর নিচে কত? 2। তো তবে এখানে বিয়োগফল আসে কত? 1। আবার যেহেতু তুমি ওখানে ধার নিছিলা, তো নিচে এখানে কিছু নাই, 0 আছে, তাও 0 সাথে কি 1 যোগ করতে হবে। তাহলে নিচে কত? 1, উপরে কত? 0। অথবা কি আবার 2 ধার নিতে হবে। 2 ধার নিলে তোমার উপরে আসে 2, নিচে আসে 1। সো এখানে বিয়োগফল কত? 1। আর এখানে কিছু নাই, অতএব এখানেও হচ্ছে বাট তুমি যখন ধার নিয়েছিলা, সো এখানেও কি একটা 1 করতে হবে, +1। সো 1 থেকে 1 বিয়োগ গেলে 0। ঠিক আছে, তো তোমাদের যখন ক্লিনভাবে লিখে দিই 1010.101 0111.000, এটা বিয়োগ করে কত আসে? 0। আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, এটা হবে এরকম, মানে 3টা 1 না 2টা 1 বিয়োগ করতেছি। সো এটা হচ্ছে বিয়োগ করতেছি, আনসারটা আসে এরকম 0111.101। এই আনসারটা কোথায় আছে দেখতে হবে। এই আনসারটা আছে কোথায়? 011.101, এটাই হচ্ছে আনসার, তাই তো? ঠিক আছে, সো বাইনারি বিয়োগ একদম বেসিকটা কি, যে ধার করে নিয়ে আসতে হয় 2। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু এরকম যদি যোগ বিয়োগ কিছু আসা কিন্তু আসলে খুব অমূলক না। সো তোমাদের জন্য সাজেশন থাকবে যে বাইনারি যোগ, তারপর হচ্ছে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টের মাধ্যমে সৃজনশীল ম্যাথগুলো না, জাস্ট টুস কমপ্লিমেন্টের কনসেপ্ট, আর হচ্ছে তোমার ওয়ান্স কমপ্লিমেন্টের টুকটাক। এগুলো দেখে রাখা, ঠিক আছে? বাইনারি বিয়োগ তো অলরেডি করালাম, এর সাথে সাথে তুমি বাইনারি যোগ, টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট এগুলো একটু দেখে রাখো, তাহলে তোমাদের জন্য তৃতীয়ত থেকে যেসব ম্যাথ আসতে পারে মোটামুটি কভার থাকবে, ওকে। আচ্ছা, এরপর আসে এটা দ্বিতীয় থেকে একটা কোশ্চেন। দ্বিতীয় অধ্যায়ে যে ডাটা ট্রান্সমিশন সিস্টেম নামে, যে ডাটা কমিউনিকেশন সিস্টেম নামে যে হচ্ছে তোমার
অধ্যায়টা আছে। সো ডেটা কমিউনিকেশন সিস্টেম অধ্যায়ে একটা টার্ম আছে ডেটা ট্রান্সমিশন সিস্টেম, ঠিক আছে? এই যে ট্রান্সমিশন না, ডেটা ট্রান্সমিশন সিস্টেম নামে একটা টার্ম আছে। সো ওখানে কিছু ধরন আছে, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিশন সিস্টেম কত প্রকার? ডেটা ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে তোমার বেসিক্যালি দুই প্রকার, সিরিয়াল আর প্যারালাল। আর এর ভিতরে তোমার হচ্ছে অ্যাসিনক্রোনাস, হচ্ছে আইসোক্রোনাস, এরকম ধরন আছে। সো এখন তোমাকে কি বলতেছে যে কোথায় বা নিচের কোনটায় ডিলেটা সর্বনিম্ন হয়? ডিলে মানে কি? দেরি। ডিলে মানে কি? বিলম্ব হওয়া, তাই তো? বিলম্ব। তুমি হচ্ছে একজন সেন্ডার, তুমি একটা ডাটা পাঠাচ্ছ, তোমার রিসিভার রিসিভ করতেছে। ধরো তুমি একটা একটা করে পাঠাচ্ছ, আমি তোমার কাছে বই কিছু ধার পাই, তুমি আমাকে, ধরো আমি তোমার কাছে 10টা বই পাই, তুমি আমাকে একটা একটা করে বই পাঠাচ্ছ। ইন দ্যাট কেস তুমি যে একটার পরে যে আরেকটা পাঠাচ্ছ, এই দুটো মাঝখানের গ্যাপটা কত? ধরো তুমি একটা বই পাঠাইলা আজকে, আরেকটা বই পাঠাইলা কালকে, তারপরটা পাঠাইলা পরশু। তার মানে কি? তুমি একটা নির্দিষ্ট টাইম বরাবর পাঠাচ্ছ, তাই না? সো আইসোক্রোনাস হচ্ছে এইটাই, যে আইসোক্রোনাসে কি হয়? আইসোক্রোনাসে একটা নির্দিষ্ট টাইম পর পর ডাটাটা পাঠায়, ঠিক আছে? ডেটা ট্রান্সফার সেন্ডার আর রিসিভারের ভিতরে কি হয়? ডেটা ট্রান্সমিশনই তো হয়, বা ডেটাটি তো পাঠানো হয়, তাই না? সো এখানে কি হয়? আইসোক্রোনাসে তোমার একটা নির্দিষ্ট টাইম পর পর হচ্ছে তোমার টাইমটা পাঠানো হয় বা ডেটাটা পাঠানো হয়, ওকে? আর অ্যাসিনক্রোনাসে কি হয়? অ্যাসিনক্রোনাসে ধরো তুমি আজকে একটা পাঠাইলা, কালকে একটা পাঠাইছো, তুমি ধরো পরশু না পাঠায় তুমি তার 3 দিন পরে একটা পাঠাইলা, তারপর তুমি আবার পাঠাইলা হচ্ছে 2 দিন পরে। মানে কি? তুমি এখানে ওই তোমার যে গ্যাপটায় তুমি ডেটাটা পাঠাচ্ছ, ওটা কি তোমার ইউনিফর্ম না। তুমি আজকে পাঠাইছো, আবার তুমি 2 দিন পরে পাঠাইছো, আবার তুমি তারপরের দিন পাঠাইছো। মানে কি? মাঝখানে যে গ্যাপ, যে 2 দিন পর পর পাঠানো বা 1 দিন পর পর পাঠানো, ওরকম কোনো গ্যাপ নাই, ঠিক আছে? তুমি ইচ্ছা মতো টাইমে পাঠাচ্ছ। সো অ্যাসিনক্রোনাস কি? কোনো কোনো নির্দিষ্ট ডিলে নাই বা নির্দিষ্ট টাইম পর পর পাঠানো হয় না। সো অ্যাসিনক্রোনাসে যেহেতু তোমার কোনো নির্দিষ্টতা নাই, সো এখানে সর্বনিম্ন না, যেখানে নির্দিষ্টতা আছে সেটাই হচ্ছে তোমার সর্বনিম্ন, বা এটাই হচ্ছে আনসার। অতএব কি? আইসোক্রোনাসের সর্বনিম্ন ডেটা ট্রান্সমিশন ডিলে হয়, ঠিক আছে? কারণ তোমার এখানে কি, এখানে তুমি জানি, আমি অ্যাকচুয়ালি জানি, মানে যেখানে নির্দিষ্ট করে বলা থাকে সেখানে অ্যাকচুয়ালি তোমার ওরকম করে সিস্টেমটাই তোমার মোটামুটি গঠন করা থাকে, যেখানে তোমার যাতে ডিলেটা সবচেয়ে কম হয়, ঠিক আছে? আচ্ছা, আর এই দুটো কি? এই দুটো অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সমিশন সিস্টেমের কিছুই না, এদের সাথে কোনো সম্পর্কই নেই, ঠিক আছে? এদের সাথে কোনো সম্পর্ক নাই। এই দুটো কি? এই দুটো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এই দুটো আনসার না, তো তোমাদের জন্য জাস্ট যেহেতু রিভিশন ক্লাস জানায় রাখা। এই দুটো কি? এই দুটো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডের কিছু হচ্ছে উদাহরণ। ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট মানে ধরো তুমি আছো, আমি একটা রুমে আছি, আমি এখন সবার জন্য একইভাবে কথা বলতেছি, আমি যখন কথা বলতেছি সবাই শুনতেছে, কেউ কি আমি ধরে ধরে বাদ দিতে পারতেছি? পারতেছি না, ওকে? তাহলে আমি এখন কি করতেছি? আমি হচ্ছে অনেককে শোনাচ্ছি, একটা রুমের ভিতরে কথা বলতেছি, রুমে যারা যারা আছে সবাই আমার কথা শুনতেছে। এটা কি? এটা হচ্ছে ব্রডকাস্ট। আর ধরো রুমে খালি একজন আছে আর আমি কথা বলতেছি, তাহলে খালি আমার কথা কয়জন শুনতেছে? খালি একজন শুনতেছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইউনিকাস্ট। সো তাহলে ব্রডকাস্ট কি আর ইউনিকাস্ট কি তোমার একটা আইডিয়া পাইলা? আরেকটা আছে তোমার মাল্টিকাস্ট। মাল্টিকাস্টে কি হয়? ধরো আমি একটা রুমে আছি, আমি কথা বলতেছি কিন্তু সবাই শুনতেছে না, আমি ধরো একটা মাইকে কথা বলতেছি। আর ওই যে তোমার জাতিসংঘের যারা অধিবেশন দেখছো, জাতিসংঘ অধিবেশনে দেখবা যে সবার কানে একটা করে মাইক দেওয়া থাকে। ওখানে অ্যাকচুয়ালি কি হয়? জাতিসংঘের অধিবেশন সবাই নিজ নিজ ভাষায় হচ্ছে তোমার বক্তৃতা দেয়। অ্যাকচুয়ালি ওই বক্তৃতাটা তোমার হচ্ছে প্রত্যেকের ভাষায় ট্রান্সলেট হয়ে কানে বাজে। সো এখন ধরো আমি কথা বলতেছি, আমার কথা এরকম হচ্ছে তুমি মাইকে বলতেছি, আর কয়েকজনের মানে আমি যাদের কাছে চাই শুধুমাত্র তাদের কাছেই পৌঁছাচ্ছে কথাগুলো, ঠিক আছে? ধরো আমি শুধুমাত্র চাই যে এই 3জন শুনুক, এনি না শুনুক, তো ওই কেসে এইটাকে বলা হয় মাল্টিকাস্ট, ওকে? এখান থেকে আই গেস তোমরা মোটামুটি রিলেটেড সব টপিক নিয়ে আমি বলে ফেলছি যেগুলো ইম্পর্টেন্ট। অ্যান্ড হচ্ছে তোমাদের জন্য 2 অধ্যায় নিয়ে সাজেশনটা থাকবে, যে হচ্ছে 2 অধ্যায়টা বেশ ভালো মতো সলভ করো, কারণ হচ্ছে 2 অধ্যায় থেকে তোমার বেশ ভালো পরিমাণে জ্ঞানমূলক কোশ্চেন করা পসিবল। তোমরা আজকে দেখবে আরও কিছু আছে। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটাও ধরতে গেলে প্রথম অধ্যায় কোশ্চেন বা দ্বিতীয় অধ্যায় কোশ্চেন, যে গুগল কি, মানে গুগল একটা কি, এবং সর্বাধিক সঠিক কোণে সেটা দিতে হবে। এখন তোমাদেরকে আমি যদি বলি যে গুগল কি একটা ওয়েব সফটওয়্যার না, গুগল কি একটা মানে অ্যাপ না, সফটওয়্যার মানে অ্যাপ্লিকেশন টাইপ বোঝাতে পারো, ওকে? গুগল তো একটা অ্যাপ, আমরা তো ওয়েবে চালাই, ওয়েবসাইটে তো আমরা গুগল চালাই, তাই না? সো এটা তো আসলে ঠিক আছে। ইঞ্জিন অনলাইন মানে গুগল একটা সার্চ ইঞ্জিন না, আমরা আজীবন পড়ে আসছি গুগল একটা সার্চ ইঞ্জিন। সো গুগল তো এটাও, ঠিক আছে? গুগল একটা রেন্ডারিং না, কারণ কি? এইটা না, কারণ কি? এইটা হচ্ছে তোমার হচ্ছে ফটোশপ, তারপর তোমার ধরো হচ্ছে ইলাস্ট্রেটর,
ওই সব জায়গায় এই রেন্ডারিং টার্মটা বেশি ইউজ হয়। ওকে, তার গুগলকে একটা রেন্ডারিং কিছু বলা যায় না, কিন্তু গুগল তো ইঞ্জিনও, মানে অনলাইন সার্চ ইঞ্জিনও, গুগল তো একটা ওয়েব সফটওয়্যারও, আবার গ্রুপ কি গুগলকে একটা ক্রলার বাজারও। ক্রলার বাজার মানে কি, খুঁজে আনা, খুঁজে বের করে আনা, মানে খালি তথ্য না। ধরো আমি গুগলকে আমি কিছু একটা সার্চ দিলাম, গুগল কি হচ্ছে ওই ধরো আমি গুগল সার্চ দিলাম যে নিয়ারেস্ট ডক্টর হচ্ছে টুমি, আমার সবচেয়ে কাছাকাছি কোন ডক্টর আছেন, গুগল আমাকে বলবে, সাথে সাথে সেই ডক্টরের ওয়েবসাইটটা খুঁজে এনে দেবে, তাই না? ঠিক এখানে এর জন্যই এই তিনটাই সব করে সঠিক হওয়ার জন্য তোমার এই লাস্টের ক্রলার বাজারটাকে সবচেয়ে বেশি সঠিক ধরা হয়। সো এটাই হচ্ছে তোমার আনসার। ক্রলার বাজার মানে কি, গুগল অ্যাকচুয়ালি খুঁজে টেনে বের করে আনতে পারে যে কোনো কিছুই, শুধুমাত্র সার্চ ইঞ্জিন মানে তথ্য খালি খোঁজা হয়। তোমরা হচ্ছে যারা হচ্ছে আগে বিং ছিল বা 100 মধ্যে একটা বাংলাদেশি সার্চ ইঞ্জিনও ছিল, এখন মনে হয় অবসলিউট হয়ে গেছে। সো গুগলের ক্ষেত্রে সব করে সত্যি, বাট সর্বাধিক সত্যি হচ্ছে যে গুগল একটা ক্রলার ব্রাউজার। ওকে, আচ্ছা, মেশিন লার্নিংয়ের সাথে সবচেয়ে কম সম্পর্ক কার? মেশিন লার্নিং অ্যাকচুয়ালি কি, মেশিন লার্নিং হচ্ছে তোমার একটা কম্পিউটারকে, মানে কম্পিউটার বা মেশিন, তাই না, সব মেশিন কম্পিউটার। সো কম্পিউটারের সাথে মেশিন লার্নিংয়ের সম্পর্ক আছে। একটা কম্পিউটার বা একটা মেশিনকে তোমার একটা কাজ রিপিটেটিভভাবে করায়, মানে বারবার করাইতে হচ্ছে। আমি বারবার ওকে দিয়ে একটা রিসেন্টলি কাজ করাচ্ছি, ও প্রতিবার করার পর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে কাজটা ভুল হয়েছে না ঠিক হয়েছে, ওই রেজাল্টের উপর বেসিস করে একটা হচ্ছে তোমার অভিজ্ঞতা দেওয়া, ওর ওই ডাটাটাকে স্টোর করা, যে তুমি এভাবে যখন করছো এভাবে করছো তোমার ঠিক হয়েছে, ঠিক আছে, পূর্ববর্তী অভিজ্ঞতা, যে বারবার করতেছে অভিজ্ঞতা অর্জন করতেছে। সো পূর্ববর্তী অভিজ্ঞতারও কি মেশিন লার্নিংয়ের সাথে সম্পর্ক আছে। ডেটা টাইপস, এই যে মেশিন লার্নিং বলি বা এই যে রিপিটেটিভ কাজ বলি, এগুলো যে বড় হিসাবে অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ডেটা সায়েন্স। সো ডেটা সায়েন্সটাও কি এর ভিতরে খুব ভালো মতোই রিলেটেড। তোমার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, কৃত্রিম বুদ্ধিমত্তাটা তোমার আসলে মেশিন লার্নিংয়ের সাথে একটু কম সম্পর্ক, বাট হচ্ছে তোমার এটা আসলে কাইন্ড আউটপুট বলা যায়, যে মেশিন লার্নিংয়ের এখন যেহেতু এআই দাঁড়াইছে, এটা আসলে মেশিন লার্নিংয়ের একটা ফল বলা যায়। সো এই কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কিছুটা সম্পর্ক আছে, কিন্তু সত্যি কথা হচ্ছে সবচেয়ে কম সম্পর্কই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে। কারণ মেশিন লার্নিংয়ের যে প্রসেস, এটা আসলে বেসিক্যালি এই তিনটা নিয়েই বেশি, ওকে। এটা কি লাস্টে আউটপুট। সো এটা এই এআই নিয়ে আসলে মেশিন লার্নিং এর অত কিছু আর করার নাই, কিন্তু তোমার হচ্ছে আলটিমেটলি যে প্রসেসটা যে আসে, এই প্রসেসের সাথে তোমার হচ্ছে মেশিন লার্নিং এর সবচেয়ে বেশি সম্পর্ক থাকে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাথেই সবচেয়ে কম সম্পর্ক থাকে। তোমাদের ফার্স্ট অধ্যায়ে এখন একটা হচ্ছে নতুন বইতে কিছু হচ্ছে টার্ম যুক্ত করছে, যে মেশিন লার্নিং এর কয়েকটা ভাগ আছে, আমার এখানে আসলে অ্যাড করা হয় নাই। তোমাদের সবার জন্য সাজেশন থাকবে যে নতুন যে বোর্ড বই আছে ওখানে হচ্ছে মেশিন লার্নিং নিয়ে 4টা, যে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, এইসব নিয়ে একটা 4 টাইপে দেওয়া আছে যে মেশিন লার্নিং কয়টা ধরন। ওই ধরনটা একটু দেখে রাখবা, তোমাদের জন্য মানে একটু ইউনিক কোয়েশ্চেন করতে চাইলে এখান থেকে হতে পারে। আর এবার যেহেতু আমরা দেখছি যে প্রায় সব কোশ্চেনই, মানে সব ভার্সিটি ধরতে গেলে হচ্ছে নতুন বই থেকে কোশ্চেন করছে, যেগুলো আসলে তোমরা আসলে হয়তো পড়াও নাই। তো তোমাদের জন্য সাজেশন থাকবে যে তোমরা হচ্ছে নতুন বই থেকে এই জিনিসটা একটু দেখে নিও, আর নতুন বইতে ওটা একটা মেজর একটা চেঞ্জ আসছে। ওকে, আচ্ছা, এখন আসি যে সি ভাষায় 32.41 কোন ধরনের ডেটা। এটা তো আসলে সহজ, তাই না? আমরা কি জানি যে ইন্ট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা 32 হবে, কিন্তু 32.41 কি হবে, তা তো হবে না, তাই না? সো এটা পূর্ণ সংখ্যা হবে। ক্যারেক্টার মানে কি, ক্যারেক্টার মানে হচ্ছে তোমার বর্ণমালা বা ওই টাইপের জিনিস, তো এ বি এইসব হচ্ছে তোমার ক্যারেক্টারের ভিতরে যাবে বা ক্যারের ভিতরে যাবে। ওকে, আচ্ছা, ফ্লোট কি, ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা বা তোমার ধরো হচ্ছে ভগ্নাংশ টাইপের সংখ্যা। এটা 32.41 এটা হইতে পারে, অথবা ধরো হচ্ছে 3.5ও হইতে পারে, মানে যেগুলো হইতে পারে। ওকে, ডাবলটা কি, ডাবলও তোমার দশমিক সংখ্যা বা ওরকম মানে পয়েন্টের পরে নাম্বার থাকে, কিন্তু এগুলো কি হয়, ডাবলের পরে অনেক বেশি থাকে, ধরো এটা চলতেই আছে, আরও অনেক বড় বা অনেক বড়, ঠিক আছে। নর্মালি আমরা ফ্লোটে কি হয়, ফ্লোটে আমরা 1 2 3 এরকম রেঞ্জে নিই। ধরো তোমার দশমিকের পরে 1 2 3টা আছে সংখ্যা, ওকে। কিন্তু যদি কখনো দশমিকের পরে তোমার ওরকম অসীম সংখ্যা চলে আসে, বা ধরো হচ্ছে দশমিকের পরে তোমার 4 5 10টা চলে আসলো, 10টা বা 12টা চলে আসলো, দশমিকের পরে যদি 10টা বা 12টা সংখ্যা চলে আসে, তখন সেটা হচ্ছে ডাবল। বাট এখন যেহেতু মাত্র 2টা আছে, সো আনসারটা কি, ফ্লোট। আনসারটা কি, ফ্লোট। ওকে, তো 32.41 কোন ধরনের ডেটা, 32.41 এটা ফ্লোট টাইপের ডেটা। ওকে, আচ্ছা আচ্ছা, এটা ভালো একটা টপিক। এখান থেকে আসলে একটু কঠিন কোশ্চেন করতে চাইলে দ্বিতীয় থেকে এই কোশ্চেনটা হয়, এটা ম্যাথমেটিক্যাল কোশ্চেনও। সো এটা একটু বোঝার চেষ্টা করো সবাই। আমরা কি জানি যে মেশ টপোলজি কি? মেশ টপোলজি হচ্ছে এমন একটা টপোলজি যেখানে প্রত্যেকটা কম্পিউটার একে অন্যের সাথে কি যুক্ত থাকে, তাই না? ধরো এরকম আমি 3টা কম্পিউটার একটা মেশ টপোলজি দেখাই। ওকে, ধরো কোন কালার দিয়ে দেখাই, না এটা তো দেখাতে পারবো না, ধরো আগে সাদা দিয়ে দেখাই। ধরো এ হচ্ছে কম্পিউটার এ হচ্ছে কম্পিউটার বি, এ হচ্ছে কম্পিউটার সি। কম্পিউটার এ একবার বি এর সাথে যুক্ত থাকবে একটা তার দিয়ে, সবাই সবার সাথে যুক্ত থাকবে। ওকে, এটা হচ্ছে মেশ টপোলজি। কম্পিউটার এ কম্পিউটার বি এর সাথে যুক্ত থাকবে, কম্পিউটার এ কম্পিউটার সি এর সাথে যুক্ত থাকবে, ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার বি, এখন দেখো অন্য কালারে আসি। কম্পিউটার বি ধরো, ঠিক আছে,
না নীল তো দেখা যাবে না, সবুজ দেখা যাবে। হ্যাঁ, কম্পিউটার কম্পিউটার বি কি কম্পিউটার এর সাথে যুক্ত থাকবে, কিন্তু কম্পিউটার এর সাথে তো অলরেডি যুক্ত আছে, তাই না? সো এখানে তো আমার নতুন করে একটা আলাদা তার দেওয়ার মানে নেই, অলরেডি একবার যুক্ত আছে, সো এই তারটাতে আমরা দিব না। কিন্তু সি এর সাথে কোনো সম্পর্ক নাই, সো সি এর সাথে একটা তার দিব। ওকে, এটা হচ্ছে একটা তার। ওকে, আচ্ছা, তাহলে কি কম্পিউটার বিও দুইটার সাথে যুক্ত হয়ে গেল। এখন যদি আমরা দেখি যে কম্পিউটার সি কোনটা দিয়ে দেখাই, কোনটা দিয়ে দেখাই, চলো লাল দিয়ে দেখাই। হ্যাঁ, ভালোই আসতেছে। এখন দেখো কম্পিউটার সি কি কম্পিউটার এর সাথে যুক্ত থাকবে, কম্পিউটার বি এর সাথে যুক্ত থাকবে, কিন্তু অলরেডি কি ওখানে আগে থেকে তার ছিল, সো যুক্ত করার জন্য নতুন করে তার দেওয়া মানে নাই। সো তাহলে এখানে কি হলো, এখানে তোমার এই যে তিনটা কম্পিউটারকে বা তিনটা হচ্ছে নেটওয়ার্কে যুক্ত করার জন্য তোমার কয়টা তার লাগলো, একটা, দুইটা, তিনটা। তো তিনটা নোডের জন্য, বা এখন আসলে লিখি এখানে যে তিনটা নোড বা কম্পিউটারের জন্য তার কয়টা, তার হচ্ছে তোমার তিনটা। এখন তার কি তুমি আমার বলবা যে হচ্ছে তাহলে মনে হয় হচ্ছে 12টা নোটের জন্য 12টা তার লাগবে, এটা আসলে হবে না। কারণ কি তোমরা দেখবা কি দুইটা কম্পিউটার মারাতে চাইতা, তাহলে কি তোমার মাত্র একটা লাগতো, তোমার কিন্তু তখন দুইটা লাগতেছে না। ওকে, এখন তুমি আমি বলতে পারো যে ভাই তাহলে 12টা নোটের জন্য কি আমরা 12টা আঁকবো, এরকম যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা এরকম কি এগিয়ে নিবো, তারপর কি আমরা যোগ করবো? অ্যাকচুয়ালি না। কারণটা কি? কারণটা এইভাবে কি অ্যাকচুয়ালি লাভ নাই, কারণ তুমি পরীক্ষায় পাবা মাত্র প্রতি টিকের জন্য খুব বেশি হলে 1 মিনিট, মানে কিছু কিছু যেগুলো কঠিন থাকে সেগুলোর জন্য 1 মিনিট বা আরও কম 30-40 সেকেন্ড, আর যেগুলো একটু সহজ হয় সেগুলো তো আসলে 5-10 সেকেন্ডের ভিতরে আনসার করে ফেলা উচিত। সো তুমি অ্যাকচুয়ালি এটার জন্য এত টাইম পাবা না, তোমার এখানে একটা সূত্র লাগবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে n × n-1/2। এখানে অ্যাকচুয়ালি কি হয়, মেশ টপোলজিতে যে কয়টা কম্পিউটার যোগ করতেছো সেটা এই সূত্রতে বের করা যায়। ঠিক আছে, এটা কি তার সংখ্যা, মানে কি বের হয় এই সূত্র থেকে কি আমি পাবো, এই সূত্র থেকে আমি পাবো হচ্ছে তার সংখ্যা। যে ধরো n কি, n হচ্ছে কম্পিউটার সংখ্যা, n কি, n হচ্ছে একটা কম্পিউটার মানে কম্পিউটার সংখ্যা। তো তুমি যদি বলে দাও যে এটা মেশ টপোলজিতে আমি এত সংখ্যক কম্পিউটার যোগ করব, কয়টা তার লাগবে, সো এই সূত্রে বসালে তোমার হয়ে যাবে। তুমি এখন বলতেছো কি, তুমি বলতেছো 12টা কম্পিউটার যোগ করবো, সো তুমি 12 বসাবা, 12 × 12 - 1, মানে সব n এর জায়গায় 12 বসাই দিবা, আর বাই হচ্ছে 2, তাহলে আসি কত, 12 × 11/2, এই 2 আর 6 কাটা, 2 আর 12 কাটা, তাহলে থাকে কত 6, তাহলে 6 × 11, অতএব আসে কত আনসার 66। তাহলে এখানে আমাদের কয়টা তার লাগবে, 66টা তার লাগবে, এটাই কি আনসার। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে কোনটা ইম্পর্টেন্ট, বোঝাটা ইম্পর্টেন্ট, সব করার সাথে সব করা যোগ থাকবে, সেটা হচ্ছে মেশ টপোলজি কনসেপ্ট, এন্ড তোমার তার সংখ্যা নির্ণয় করার জন্য এই সূত্রটা লাগবে। এই সূত্রটা আমি তোমাদের জন্য আবার একটু বোল্ড আউট করে দিই, এই সূত্রটা লাগবে। আমি সাজেস্ট করি এইচএসসিতে মনে হয় সবাই এই সূত্রটা টুকটাক দেখছো, তো একবার দেখে রেখো, কারণ একটু কঠিন করলে সার্চ থেকে আসতে পারে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে সেট 2, মানে আমি তোমাদের এখন দেখালাম মোটামুটি সব টপিক কি মানে যেরকম আসতে পারে, জ্ঞানমূলক থেকে শুরু করে প্রতিটা অধ্যায় থেকে কীরকম জ্ঞানমূলক আসতে পারে একটা টপিক, মানে একটা সেটের ভিতরে আমি তখন দেখাই দেওয়ার চেষ্টা করছি। এখন আরেকটা সেট আছে, এই সেটের ভিতরে আমরা ঠিক ওই টাইপেরই আরও কিছু কোয়েশ্চেন রাখছি তোমাদের প্র্যাকটিসের জন্য। ইনশাল্লাহ এখন জাস্ট আমি সলভ করে যাবো, তোমরা অলরেডি একটা আইডিয়া হয়তো পেয়ে গেছো তোমাদের কীভাবে প্রশ্নটা নিতে হবে। এটা প্রথম অধ্যায়ের কোয়েশ্চেন, একটা কম্পিউটার হার্ডওয়্যারের কয়টা অংশ আছে এরকম আসতে পারে। সো এটা আনসারটা হচ্ছে 4টা। ওকে, কি কি অংশ? ইনপুট ডিভাইস বা ইনপুট হার্ডওয়্যার, তারপর হচ্ছে তোমার হচ্ছে আউটপুট আছে, তারপর হচ্ছে তোমার সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর হচ্ছে আরেকটা লাস্ট আছে হচ্ছে তোমার স্টোরেজ ডিভাইস, মানে এই যে তুমি ইনপুট আউটপুটের মাধ্যমে যে ডাটাগুলো গ্রহণ করতেছো, সিপিইউতে যে কাজ করবে তোমার স্টোরেজও তো লাগবে, তাই না? সো তোমার বেসিক্যালি কয়টা হার্ডওয়্যার কয়টা অংশ আছে, মেইনলি 4টা অংশ আছে। ওকে, আচ্ছা, এখন যাই। আচ্ছা, এটাকে সবাই দেখতে পারছো, আমার মনে হলো দেখতে পারবো না, হয়তো এই জন্য একটু ভিউ দিয়ে রাখলাম। আচ্ছা, এখন যে পরেরটাতে কি আসে, যে অদ্বিতীয়ভাবে একজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য কোন তথ্যটি ব্যবহার হয় না। আমরা কি জানি, বায়োমেট্রিক্স হচ্ছে প্রথম অধ্যায়ের টপিক, তাই না? বায়োমেট্রিক্স কিন্তু এইচএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। সো কোন তথ্যটি ব্যবহার হয় না, আমরা জানি যে কণ্ঠস্বর ব্যবহৃত হয়। আমি যদি কথা বলি, কম্পিউটার ডিটেক্ট করতে পারে যে আমি না, কে অন্য কেউ। হ্যালো গুগল এখন সবাই বলো না, কম্পিউটার কিন্তু ডিটেক্ট করতে পারে। আঙুলের ছাপ তো অবভিয়াসলি ব্যবহৃত হয়, ডিএনএ তো অবভিয়াসলি, মানে যে কোনো ক্রাইম টাইমের ক্ষেত্রে তো ডিএনএ দিয়ে তো নিশ্চয়ত করা হয়। তার আনসারটা অবভিয়াসলি কে বাকি থাকে, চোখের মণি, তাই না? যে তাহলে কি অদ্বিতীয়ভাবে একজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য কোন তথ্যটি ব্যবহৃত হয় না, চোখের মণি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া রেটিনা তো ব্যবহৃত হয়, রেটিনা কি ব্যবহার হয়।
এখন রেটিনা তো চোখের একটাই, তাহলে কি এই চোখের মণি কীভাবে ব্যবহৃত হয় না? চোখের মণি মানে কি রেটিনা না? অ্যাকচুয়ালি না। চোখের মণি মানে কি? চোখের মণি মানে হচ্ছে পিউপিল। সো পিউপিল দিয়ে তোমার হচ্ছে মানুষকে আলাদা করা যায় না। আমাকে দেখে তুমি আলাদা করতে পারবে না যে আমার পিউপিল আর ওর পিউপিল দেখে তুমি বলে দিলে যে এটা হচ্ছে আমি, আরেকজন হচ্ছে আরেকজন, এরকম বলা যায় না, কিন্তু রেটিনা দেখে বলা যায়। ওকে, সো রেটিনা অ্যাকচুয়ালি হইতে পারে চোখের ভিতরে, রেটিনা দিয়ে হচ্ছে মানুষকে শনাক্ত করা যায়, কিন্তু চোখের মণি বা পিউপিল দিয়ে যায় না। ঠিক আছে, আচ্ছা এখন যেটা আসি, এটা দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন, সেম হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে একটা কী বলে জ্ঞানমূলক টাইপের কোশ্চেন। ওকে, এটা হচ্ছে যন্ত্র নিয়ে, যে কোন ডিভাইসটিতে ফিল্টারিং সম্ভব। আমি আগে তোমাদের আনসারটা বলে দিই, আনসারটা হচ্ছে রাউটার। কীভাবে হয়? তোমার ধরো এইটা একটা কম্পিউটার, এই কম্পিউটার থেকে তোমার হচ্ছে ডাটা পাঠাচ্ছে, তুমি এখন এই কম্পিউটার আসো, তুমি এখন রিসিভ করবা, কিন্তু কথা হচ্ছে তোমাকে যে ডাটাটা পাঠাচ্ছে তোমার তো এই যে মানে একটা তারের মাধ্যমে আসতেছে বা কিছু একটা মাধ্যমে আসতেছে, তাই না? তার তো না, তার বাদেও আসা যায়, বাট এটা মাধ্যমে আসতেছে। এখন এই মাধ্যমে তো খালি তোমার ডেটাটা নাই, তাই না? এই মাধ্যমে তো অসংখ্য ডেটা আছে, অসংখ্য ডেটা আছে এই মাধ্যমের ভিতর, মানে অলরেডি এক্সিস্ট করে। এখন এর জন্য তোমার কাঙ্ক্ষিত ডেটাটা তুমি নিবা, কাঙ্ক্ষিত ডেটা। তাহলে কি এই যে এত এত ডেটা আছে এর ভিতর থেকে শুধুমাত্র একটা কাঙ্ক্ষিত ডেটা বা কিছু কাঙ্ক্ষিত ডেটা যেটা তুমি চাও সেটাকে তোমাকে এখানে নিতে হবে। সব কিছু নিলে তো তুমি আসলে তোমার সিস্টেম তো ফেল করবে। সো এই যে কাঙ্ক্ষিত ডেটাটা যে তুমি বাইছে নিবা, এই বাছার কাজটা করে তোমার রাউটার। এই জন্য কি ফিল্টারিং, বা ফিল্টারিং মানে কি বাছা। সো এই ফিল্টারিং কাজটা কে করে? রাউটার করে। আচ্ছা, রিপিটার কি করে? অন্য যন্ত্রগুলো হালকা আইডিয়া দিয়ে দিই। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? কনফিউশন একটা লেখা রাখি, এটা আনসার। তোমার হচ্ছে রিপিটার কি করে? রিপিটার অ্যাকচুয়ালি রাউটারের রেঞ্জ এক্সটেন্ড করে, আর কিছুই না। সো রিপিটার কিন্তু এই কাজটা করতে পারে না, রেঞ্জ বাড়ায়, বৃদ্ধি করে। আচ্ছা, হাব আর সুইচ কি করে? হাব আর সুইচ তোমাদের আসলে একটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যানালজি আছে, এটা সবাই হয়তো জানো, যে একটা তোমার ধরো তুমি যে মাঝের কম্পিউটারটা তুমি এখন হচ্ছে কয়েকজনের কাছে হচ্ছে তোমার তথ্য পাঠাবা, তুমি এর কাছেও পাঠাইলা, এর কাছেও পাঠাইলা। এখন ধরো তুমি কয়েকজনের কাছে পাঠাবা, কয়েকজনের কাছে পাঠাবা না, তুমি তখন কি ইউজ করবা? সুইচ ইউজ করবা। কারণ কি সুইচ কি করতে পারে? সুইচ তোমার ওই তুমি কোন অ্যাড্রেসে পাঠাতে চাও সেটা তোমার পড়তে পারে, ঠিক আছে? তোমার কাঙ্ক্ষিত লোকজনের কাছে শুধু পাঠাবে। ধরো তুমি ওর কাছে পাঠাইলো, ওর কাছে পাঠাইলো, আর ওর কাছে পাঠালো, তুমি খালি এই তিনজনের কাছে তুমি খালি পাঠাতে চাও। সেই কাজটা কে করতে পারবে? এই কাজটা করতে পারবে সুইচ। কিন্তু হাব কি করবে? হাব আর এই বিষয়টা গণনা করতে পারে না, ঠিক আছে? হাব সবার কাছেই পাঠাই দেবে। হাব কি করে? হাব সবার কাছেই পাঠায় দেয়। সো এই হাব সুইচের বিষয়টা কি? ম্যাক অ্যাড্রেস ইউজ করে ডেটা পাঠাতে পারে, ডেটা পাঠায়। আর হাব কি করে? হাব হচ্ছে তোমার ম্যাক অ্যাড্রেস ইউজ করতে পারে না। ওকে, তার মানে কি ও সবার কাছে পাঠায় দেয়, ঠিক আছে? এখানেও তোমরা কিছু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে থাকা যন্ত্র নিয়ে কিছু আইডিয়া পাইলা, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট যন্ত্র। সুইচ আর হাব কিন্তু আসলে অনেক 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 ইম্পর্টেন্ট। ওকে, সুইচ আর হাব নিয়ে একটু আইডিয়াটা ভালো মতো ক্লিয়ার রাখো। আচ্ছা, এখন আসে হচ্ছে লজিক গেট থেকে একটা টাইপ, যে হচ্ছে লজিক গেট থেকে যদি একটা ম্যাথ আসে লজিক সার্কিট থেকে এরকম আসতে পারে, যে তোমার এখানে ফাংশনটা বলছে কি এবি প্লাস বিএ। সো আছে কি এবি প্লাস বিএ। এখন বলছে কি এই ফাংশনটারে প্রাইমটা নির্ণয় করো, তাই তো? এটা প্রাইম হলে ফাংশনটা হচ্ছে এইটা, রাইট? এখন আমি প্রাইম বের করবো। প্রাইম বের করা মানে কি দুই পাশেই তোমার হচ্ছে ওই প্রাইম যাবে, তাই তো? এখন এখান থেকে তোমাকে বললো যে এই এফ প্রাইমটা অ্যাকচুয়ালি কোনটা। এখন দেখো এইটা তো আমাদের অপশনে নাই, আছে? এটা কিন্তু ডিরেক্টলি আমাদের অপশনে নাই। এখন তোমাকে নির্ণয় করতে হবে যে কোনটা হবে। এখন দেখো এবি আর বিএ এই দুটো কি একই জিনিসটা? এই দুটো তো আসলে একই জিনিস। তো চাইলে তো এবি প্লাস এবি লেখাই যায়, কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই, কারণ একই জিনিসকে জাস্ট গুণই আছে, আগে আর পরে আছে। সো গুণের ক্ষেত্রে আগে আর পরে চেঞ্জ করা যায়, কোনো বিষয় না ওটা। সো এবি প্লাস এই বিএকে তুমি চেঞ্জ করে এবি আকারে লিখলা, আর দুইটা একই জিনিস, যদি দুইটা একই জিনিস যোগ যায় তো এই লজিক সার্কিটের ক্ষেত্রে তোমার সেই জিনিসটাই রয়ে যায়, তাই তো? এটা একটা সূত্র। সো এখানে কি থেকে যায়? এবি থেকে যায়, এবি প্রাইম। এখন দেখো এবি প্রাইমও তোমার এখানে নাই, এবি প্রাইমও কি নাই, এটা তো অনেক ছোট হয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে? এ বি প্রাইম মানে এ ইন্টু বি হোল প্রাইম, এটাকে তোমার আসলে সূত্রে ভেঙে ডি মর্গানের সূত্রের সাহায্যে ভেঙে তোমার এ প্রাইম প্লাস বি প্রাইম আকারে লিখতে হবে এটাকে। এটাও তোমার সেই বিখ্যাত ডি মর্গান। তুমি দেখো এই সূত্রটা আছে, মানে এই পার্টটা আছে, এই যে। তাহলে এটাই কি আনসার না? বুঝতে পারছো সবাই যে তুমি এখানে তুমি এরকম কয়েকটা লেভেলে তোমার কাজ করা লাগলো, ঠিক আছে? এইটা
এটা আসার চান্স একটু কঠিন, এটা আমি আসলে কঠিন কিছু জিনিস রাখবো বলে এরকম রাখছি। বাট তোমরা আই গেস এই ইজি আনসারটা পাইছো, যে ইজি কাজগুলো পুরো প্রসেস নিয়ে আইডিয়া পাইছো। সো এখান থেকে এরকম ডিফিকাল্টি না আসলেও এর থেকে সহজ ডিফিকাল্টির বেশ আশা করতেই পারো যে আসবে। আচ্ছা হ্যাঁ, এবার কি আছে যে 657 যে দশমিক সংখ্যা, এটাকে রেজিস্টারে স্টোর করার জন্য কমপক্ষে কত বিটের রেজিস্টার প্রয়োজন হবে। ঠিক আছে, এখন কি রেজিস্টারে আমরা স্টোর করব কোন সংখ্যা পদ্ধতিতে, বাইনারিতে, তাই না? তোমাদের এখানে আসলে কিছু একটা বাইনারি, এটা তো মানে এটা জ্ঞানমূলক একটা তথ্য দেবো, এই জন্য এই টিকটা ইন্ট্রোডিউস করা, যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত 2। এখন তুমি যদি 2-এর উপরে 8 মানে 8 বিট রেজিস্টার নাও, মানে কি এরকম নাও 1 2 3 4 5 6 7 8 এরকম নাও, তুমি এখানে কি 8টা বিট রাখতে পারবা বা 8টা তুমি হচ্ছে ডিজিট রাখতে পারবা। তুমি যদি এরকম 8 ডিজিট নাও তাহলে তুমি 2 টু দি পাওয়ার 8 টি ইউনিক নাম্বার রাখতে পারবা, মানে ইউনিক সংখ্যায় প্রকাশ করতে পারবা। ইউনিক সংখ্যা মানে একই সংখ্যা হবে না, এই 8টা তুমি হচ্ছে বিট দিয়ে 2 টু দি পাওয়ার 8টা ইউনিক সংখ্যায় প্রকাশ করতে পারবা। তার মানে তোমার যে 657 মানে এটা কি মানে 657 তোমার ইউনিক সংখ্যা এটলিস্ট লাগবে। তোমার এই যে 8টায় কি হয় 2 টু দি পাওয়ার 8, এখন 2 টু দি পাওয়ার 8 মানে কত, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। ওকে 256। সো তুমি এই যে 8 বিট রেজিস্টার দিয়ে তুমি হচ্ছে ধরতে গেলে 0 থেকে 255 বা এরকম ইউজ করতে পারবা। ঠিক আছে, মানে 0 থেকে কাউন্ট করতে গেলে তোমার কি ওই যে ইউনিক সংখ্যা 0 একটা ইউনিক সংখ্যা, সো তুমি ওই যে কি তুমি 256 থেকে 1 বিয়োগ করে হিসাব করবে, ওরকম হবে। ওকে আচ্ছা, এখন কি তাহলে তো তুমি এই যে 2 টু দি পাওয়ার 8 মানে 256, এর ভিতরে তো আসলে এই যে 657 তো আসতেছে না, 657 তো আরো বড়। তখন তুমি কি করবা, তখন তুমি যে 2 টু দি পাওয়ার 16 এইটা আসবা, যে তুমি 16টা বিট নিবা, মানে 8 বিট রেজিস্টার হচ্ছে না, তাহলে তুমি এখন কি করবা আরো বড়টা নিবা, তুমি আস্তে আস্তে ভাগ করে থাকো, তাহলে তুমি 16টা বিট নিবা, তাই তো এরকম হবে। সো 2 টু দি পাওয়ার 16 হলে তোমার আসলে এটা আসে সম্ভবত 65536 এমন। সো তখন কি ওই 16 বিটের রেজিস্টারে ইজিলি তোমার 657কে নিয়ে আসা যাচ্ছে। ঠিক আছে, সো এই জন্য কি তোমার হচ্ছে এই যে 16 বিটের রেজিস্টারটা তোমার হচ্ছে আনসার। এর থেকে বড়গুলোতেও লাগবে, কিন্তু প্রয়োজন হবে অ্যাটলিস্ট 16 বিট, এর থেকে বড়গুলো তো ইজিলি রাখা যাবে, কিন্তু তোমার অ্যাটলিস্ট প্রয়োজন কত হবে 16 বিটের। ঠিক আছে, এইটা একটু ট্রিকি, বাট এখানে আসলে যেটা বুঝতে চাইছি যে তোমার হচ্ছে যদি তুমি 8 বিটের রেজিস্টারটা নাও তাহলে 8 বিটের রেজিস্টার দিয়ে তুমি 2 টু দি পাওয়ার 8 সংখ্যক ইউনিটের সংখ্যা তুমি রাখতে পারবা। ওকে, এটা আসলে এখানে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আর রেঞ্জটা কি হবে, রেঞ্জটা হবে তোমার 0 থেকে ওই যে 2 টু দি পাওয়ার 8 এর এক আগে পর্যন্ত, ধরো তোমার 2 টু দি পাওয়ার 8 -1 এরকম হবে, মানে ধরো 256 পর্যন্ত গেছে, তুমি হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত লিখতে পারবো ওখানে ইজিলি, কোনো সমস্যা হবে না। ওকে আচ্ছা, এখন আসি যে লুপ শেষ হওয়ার আগে লুপ থেকে বের হওয়ার জন্য কোন সি ভাষায় কোন স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। এখানে আমি আগে বলে দিই যে ব্রেক ব্যবহার করা হয়। লুপ কি, লুপ হচ্ছে কি একটা জিনিস বারবার ঘুরতেই আছে, মানে কি একটা সিমিলার রাউন্ডে ঘুরতে আছে এরকম হচ্ছে না। আচ্ছা, এখন কি তুমি এটাকে চেঞ্জ করতে যাচ্ছ, তুমি কি আগেই থামাই দিতে যাচ্ছ, লুপ শেষ হওয়ার আগেই তুমি থামাই দিতে যাচ্ছ বা বের করে দিতে যাচ্ছ। এটার জন্য কি থামানো, কি ব্রেক মানে কি মানে ভাঙা বা থামানো এরকম বোঝানো হয় না। সো ব্রেক দিয়ে অ্যাকচুয়ালি এই আনসারটা করা হয়। ঠিক আছে, ওকে আচ্ছা, এখন আসলে অন্যগুলো বলি। এই যে গেট সিএইচ লুপের কিছু না, এটা কি, এটা হচ্ছে একটা এন্ডিং স্টেটমেন্ট, এটা আগে ইউজ হইতো, এখন আর সি প্রোগ্রামিংয়ে অত বেশি ইউজ হয় না। এটা কি, এটা একটা এন্ডিং স্টেটমেন্ট। আচ্ছা, গো টু কি, গো টু হচ্ছে তোমার একটা স্পেসিফিক রিজনে যাইতে গেলে, বা এটা হচ্ছে একটা জাম্প স্টেটমেন্ট বলা যায়, এটারও লুপের সাথে ডিরেক্টলি সম্পর্ক কম। আর এই যে কন্টিনিউটা একটা হচ্ছে তোমার লুপের সাথে এই সম্পর্কযুক্ত, কিন্তু কন্টিনিউ মানে কি বোঝায়, কন্টিনিউ মানে বোঝায় স্কিপ করানো। ওকে, ধরো লুপ একবার ঘুরতেছে, আমি এখন বলে দিলাম যে লুপ আসলে 100 বার ঘুরবে। সো 100 ঘুরতেছে, হঠাৎ তোমার 7তম বার এসে দেখলো যে 7তম বারে একটা কন্টিনিউ আছে। ঠিক আছে, তো 7তম বার ঘুরবে না, ও প্রথম থেকে আবার 8তম বারে ঘোরা শুরু করবে, এরকম হবে। ঠিক আছে, আমি আসলে ইজিলি বোঝানোর চেষ্টা করতেছি, প্রোগ্রামিং থেকে আসলে সাস্টে অত কোশ্চেন আসে না, এর জন্য আমি প্রোগ্রামিংয়ের একদম বেসিক যে প্রোগ্রামিং, যে লুপ দিয়ে ঘোরানো ইটারেশন কী হবে ওরকম কোশ্চেন এখানে রাখার চেষ্টা করিনি। সাস্ট না খালি আসলে মানবিকের কোনো ইউনিভার্সিটিতে আমি আসলে তো দেখি নাই যে প্রোগ্রামিং থেকে তোমার লুপের কোশ্চেন এমসিকিউতে আসছে বা এরকম জায়গায় আসছে। এই জন্য আমি প্রোগ্রামিং থেকে একদম ডিরেক্টলি ওই টাইপের বেসিক কোশ্চেনগুলো করি নেই, যেগুলো আসলে একটু জ্ঞানমূলক টাইপের আসতে পারে সেরকম কোশ্চেন রাখার চেষ্টা করছি। তো তোমরা এইগুলো যদি একটু ভালোমতো বুঝে করে দাও, তোমাদের যদি হালকা একটু ডিফিকাল্টি লেভেলও বাড়ায়, যে জ্ঞানমূলক থেকে একটু বেড়ে গেল, তাও তোমরা খুব ভালো মতো আনসার করতে পারার কথা। আচ্ছা, HTML কি, HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা একদম ধরা, এটা বইয়ের একটা লাইন, প্রোগ্রামিং ভাষা HTML না। HTML আমরা বলি যে HTML কোড করতেছি, কিন্তু ওই কোডিং আসলে প্রোগ্রামিং না। প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং দিয়ে হচ্ছে কোনো কাজ করানো হয়, HTML দিয়ে একটা ওয়েব পেজ কীরকম দেখাবে সেটা ডিজাইন করা হয়। ঠিক আছে, আর শীট ভাষা বা স্টাইল শীট ভাষা বলে কিছু নাই,
মার্কআপ অবশ্যই তোমার আনসার। ওকে, আচ্ছা এখন আসি যে নিচের কোন প্রোগ্রামটি ডেটাবেস ব্যবস্থায় খুব বেশি উপযোগী। এটা হচ্ছে এসকিউএল। এখন কি 25 ব্যাচের পরীক্ষা চলছে, 25 ব্যাচ কি শর্ট সিলেবাস ব্যাচ। শর্ট সিলেবাসে তোমাদের কিন্তু আইসিটি ষষ্ঠ অধ্যায়টা সিলেবাসে নেই। এখন আইসিটি ষষ্ঠ অধ্যায় তোমার পুরোটাই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট নিয়ে, আর এই ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য যে সফটওয়্যারটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে তোমার এসকিউএল। ওকে, এখন এটাই তোমাদের আসলে যেহেতু শর্ট সিলেবাসে নাই, তো আমি আমার টাইমে দেখছি বা কিছু বছর করে যে শর্ট সিলেবাসে না থাকা অবস্থায় যে কোশ্চেনগুলো আসে মানে এই টাইপের অধ্যায় থেকে, তখন ম্যাক্সিমাম কোশ্চেনটা আসলে এরকমই হয় যে ডেটাবেস ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি উপযোগী কোন সফটওয়্যার, বা ডেটাবেস ব্যবহারের সময় কোনটা ইউজ হয়, বা এসকিউএল কোন কাজে ব্যবহৃত হয়, এটাই আসলে সবচেয়ে বেশি আসে। সো এইটার জন্য এই ট্রিকটা এখানে দেওয়া। তোমরা যেহেতু ষষ্ঠতে পড়ো নাই, কিন্তু ষষ্ঠ থেকে একটা দুটো কোশ্চেন আসতে পারে, সো মোস্ট প্রবাবলি ওটা এসকিউএল রিলেটেড হবে। আর ওটা আর মানে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে যে ডেটাবেস ম্যানেজমেন্ট করে কে, এসকিউএল। ওকে, আচ্ছা এখন আসি যে বাংলাদেশের অপারেটররা এখন কোন প্রযুক্তি ব্যবহার করছে। এটা পিওর জ্ঞানমূলক, এটা আসলে কিছু বোঝার নাই। বাংলাদেশের মোবাইল অপারেটররা এখন হচ্ছে এফডিএমএ প্রযুক্তি ব্যবহার করে। এটা কি, এটা একটা সিম টেকনোলজি হচ্ছে, এখন যে বেসিক্যালি সিম কোন টেকনোলজিতে চলে এরকম একটা জিনিস। ওকে, পৃথিবীর সবচেয়ে ভালো হচ্ছে জিএসএম বেস্ট বা এখন নিউএস বলা যায়, কিন্তু বাংলাদেশের সফটওয়্যারে এখনও এফডিএমএ ইউজ করে। ওকে, তোমাদের ইসের জন্য কয়েকটা হচ্ছে ফুল ফর্ম দিয়ে রাখলাম যে জিএসএম ফুল ফর্ম কি আসতে পারে, যদি আসে হচ্ছে গ্লোবাল জিএসএম পূর্ণরূপটা হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। ওকে, এটা হচ্ছে জিএসএম এর। আর এই এফডিএমএরটা দিয়ে রাখি, এফডিএমএরটা হচ্ছে তোমার ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ওকে, আই গেস এখন সবাই বুঝছো। এরকম মানে এই পূর্ণরূপগুলো কিন্তু আসতে পারে। ধরো আমি তোমাদের জন্য ম্যাক্সিমাম বেশি কমন পূর্ণরূপ হচ্ছে তোমার হচ্ছে ভাইরাসের, তারপর কমন পূর্ণরূপ কি ইউএসবির, ইউনিভার্সাল সিরিয়াল বাস হচ্ছে ইউএসবি পূর্ণরূপ। সো এগুলো তো আসেই, রাইট। একটু কঠিন যদি কোনো পূর্ণরূপ দিতে চাই সেক্ষেত্রে তোমার এই জিএসএম, এফডিএমএ, ইভেন তোমার সিডিএমএ টিডিএমএও আসতে পারে। ঠিক আছে, সিডিএমএ টিডিএমএ যদি তোমাদের দেখাতে চাই, সিডিএমএ টিডিএমএ কিছুই না, ওই তোমার হচ্ছে সিডিএমএ মানে হচ্ছে ওই সেম জিনিস এফডিএমএর মতোই, শুধুমাত্র হচ্ছে আচ্ছা কোড ডিভিশন, হ্যাঁ কোড ডিভিশন, মাল্টিপল অ্যাক্সেস। আর তোমার টিডিএমএ মানে হচ্ছে টাইম ডিভিশন। ওকে, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আই গেস সবাই এখন বুঝতে পারবা যে এরকম যদি কিছু ইউনিক জিনিসপাতি চলে আসে ফুল ফর্মের জন্য কীভাবে আনসার করতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আসি লাস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য এই পুরো ক্লাসেরই। তোমাদের জন্য আই গেস হচ্ছে এই আমি যা বললাম এগুলো মিলে যদি তোমার একটা মোটামুটি ভালো প্রিপারেশন নাও, বেশ ভালো একটা প্রিপারেশন তোমাদের আইসিটির জন্য হবে। অ্যান্ড ওভারঅল মানবিককে যেসব ইউনিভার্সিটিতে যা আইসিটি আছে সব কটার জন্যই তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা লাস্টে যেটা রাখছি সেটা হচ্ছে ভাইরাসের পুনরূপ কি। এটা আসলে অনেক ইজি, হয়তো আমার থেকে তোমরা অনেক ভালো জানো। এটা একটু কনফিউজিং যে সবই তো এক, যে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ঠিক আছে, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। বাট তুমি দেখো আমি তোমাদেরকে আমার কনফিউশনটা তোমাদেরকে জানাই রাখি। এই দেখো 3 নাম্বারটা মানে এটার সাথে সম্পর্ক আলাদা, ভার্চুয়াল ইনফরমেটিক রিসোর্সেস আন্ডার সিজ। এটা ভাইরাসের পুনরূপ নিয়ে কথা হচ্ছিল। ভাইরাসের পুনরূপ ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, এটা হচ্ছে বেসিক্যালি আনসার। এটাই বাংলাদেশের মোটামুটি সব বই ফলো করা হয়। এখন কনফিউশন লাগে যে এই ক নাম্বার এবং গ নাম্বার অপশনের ভিতরে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ অ্যান্ড অ্যাকচুয়ালি একই 100% এক, এখানেও বেসিক্যালি একটা এস দিয়ে দেওয়া যায়। কনফিউশনটা কোথায়? কনফিউশনটা হচ্ছে যে সিজ বানানে, সিজ বানান কি জেড না জি। এই জেড যেটা ইউজ করা হয় সেটা তোমার অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে কেউ হচ্ছে ডাকাত বা যে কোনো কিছু অ্যাটাক্ট হয়ে তার কাছে কিছু কেড়ে নেওয়া হলো। আর এই যে সি যেটা বোঝানো হয় এটা অনেকটা ওয়ার রিলেটেড বা খুবই প্ল্যান রিলেটেড জিনিসপাতিতে হচ্ছে ফোকাস করা হয়। সো ভাইরাসের ক্ষেত্রে মোটামুটি এই দুইটাই অনেক ক্ষেত্রে কনফিউশন আছে, ইন্টারনেটে একটু ঘাটলে দেখা যায়, কিন্তু মোটামুটি বাংলাদেশের জন্য এটা যেহেতু ইউজেবল, সো তোমাদের পরীক্ষায় আসলে এটা আমি ইউজ করা সাজেস্ট করি। আর পার্থক্য তোমরা বুঝে নেবা যে এখানে যেহেতু ভাইরাস মানে কি হচ্ছে, এটা ভাইরাস আমার কম্পিউটারে ঢুকে আমার ফাইলগুলো নষ্ট করে দিচ্ছে বা হ্যাক করতেছে, রাইট, ওরকম টাইপের কিছু। সো ওটা তো আসলে ওয়ার টাইপের জিনিস মোস্ট প্রবলি একটু কম যায়, এই কারণে এ নাম্বার বা জেড দিয়ে যেটা সেটা হচ্ছে বেশি প্রেফারেবল। এর মাধ্যমে হচ্ছে আজকে তোমাদের সাথে হচ্ছে আমার আইসিটির রিভিশন ক্লাস সাস্টের জন্য যেটা ছিল
এটা ভালো মতো শেষ করলাম, চেষ্টা করলাম যে সব কিছু প্রত্যেকটা অপশন ধরে ধরে তোমাদের কাছে মোটামুটি কনসেপ্টগুলো যেগুলো ইম্পর্টেন্ট জ্ঞানমূলকের দিক থেকে এবং জ্ঞানমূলকের সাথেও কিছু ট্রিকি যেগুলো আসতে পারে সেগুলো শেষ করার। আশা করি তোমাদের সাস্টের জার্নি ভালো যাবে, পরীক্ষায় তোমাদের জন্য খুবই ভালো হবে। আল্লাহ হাফেজ।